হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি নিস্ট ইউটিউব চ্যানেল। জ্ঞান অর্জনের এই সুন্দর যাত্রায় আমরা একসঙ্গে শিখব সহজ ভাষায়, গভীরভাবে এবং পরীক্ষাভিত্তিক উপায়ে। আজকে আমরা আলোচনা করব বাংলা তৃতীয় সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় গল্প শঙ্কররাও খরাটের লেখা পোটরাজ। তো এটা যেহেতু অনেকটাই লং, তাই এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এর আগের ক্লাসে আমরা পার্ট 1 দিয়ে দিয়েছি, আজকে পার্ট 2 নিয়ে উপস্থিত করছি। চলো, যদি সেই ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। চলো এবার আমরা লাইন বাই লাইন আলোচনা করি। বলছে তা ঠিক, মোড়ল বলে যে তা ঠিক। তারপর দূরপথের দিকে ঘুরে তাকায়। দূরপথ আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। তারপর মোড়ল বলছে যে না ঠিক আছে। তো মোড়ল বলে যে আমাদের আরেকবার কি করতে হবে? যাত্রা করতে হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে। অর্থাৎ মা বলতে এখানে সেই দেবী মারিয়াইয়ের কথা বলা হচ্ছে যে হ্যাঁ, যাত্রা করতে হবে, দেবী মারিয়াইকে খুশি করতে হবে। কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ। অর্থাৎ দূরপথ কিন্তু তখনও কান্না করেই যাচ্ছে, কান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বলছে হ্যাঁ, যে মাকে খুশি করতেই হবে। কিন্তু আমাদের সেবায়িতকে না হলে যাত্রা করা যাবে কি করে? অর্থাৎ যে সেবায়িত ছিল সেই তো এখন অসুস্থ হয়ে বিছানায় 3 দিন পড়ে আছে, তো সেবায়িত না হলে যাত্রা হবে কিভাবে? সেবায়িত মানে হচ্ছে যে দেবতার সেবক, অর্থাৎ এখানে পোটরাজের কথা বলা হচ্ছে, ঠিক। কিন্তু মরদটা আমার পড়ে আছে, যে মরদ বলতে মানে পুরুষ বা স্বামীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা কিছু মানে বিশেষ জাতির ক্ষেত্রে বলে যে মরদ মানে এখানে সেই পোটরাজের কথা বলা হচ্ছে। এখানে দূরপথ বলছে যে তার স্বামীর কথা, যে তার স্বামী এখন পড়ে আছে, অর্থাৎ বিছানে রয়েছে। দূরপথ মাকে গাঁয়ের সীমানায় নিয়ে যেতেই হবে। দূরপথকে বলছে যে হ্যাঁ, মাকে তো গাঁয়ের সীমানায় নিয়ে যেতেই হবে, ঠিক আছে, মায়ের যাত্রা করতেই হবে, মাকে খুশি রাখতেই হবে। কারণ মা এখন খুব ক্রোধে রসে আছে, মা ক্ষেপে গিয়েছেন, এখন সেই মাকে ঠান্ডা করতে হবে, ঠিক। না হলে মার চক্করের গাঁয়ের উপর থেকে কাটবে না। বলছে না হলে তো মায়ের যে চক্কর চলছে, অর্থাৎ এই যে সবাই প্রত্যেকটা আমরা এর প্রথমেই দেখেছি যে একজন করে বিছানায় শুয়ে আছে, তো সেই যে চক্কর চলছে মায়ের, হ্যাঁ, সেই চক্করটা তো না হলে কাটবেই না। আরেকজন যোগ করে, ঠিক আছে, বলছে তাই দেবীকে মিছিল করে গাঁয়ের সীমানায় বাইরে রেখে আসতে হবে। আর একজন বলছে যে হ্যাঁ, দেবীকে মিছিল করে মাকে কি করতে হবে? সেই দেবীটাকে গাঁয়ের সীমানায়, ঠিক আছে, মানে শেষ প্রান্তে রেখে আসতেই হবে। মানে মিছিল মানে কি? শোভাযাত্রা সহকারে, মানে আমরা সকলে যেটা মিছিল করি এটা জানি, এটা আর বোঝানোর প্রয়োজন হয় না, জানি। কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? বলছে জানি তো যে মাকে সেই গাঁয়ের সীমানায় রেখে আসতে হবে, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, তো কে যাবে, কে যাত্রা করবে? দেবীর সেবায়েত তো না হলে হবেই না যাত্রাটা। এরকম ওদের একটা কিছু সিচুয়েশান আছে যে যিনি পোটরাজ তানাকে তো দরকার, খুবই প্রয়োজন। মোড়ল এই কথা বলতে দূরপথ বলে যে যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে সারা গাঁ যাত্রা যাবে না কেন? মোড়লের এই কথা বলতে দূরপথ বলে, মোড়ল যখন বলে যে পোটরাজ বিছানায় পড়ে আছে, কি করে হবে, ঠিক আছে, তখন দূরপথ বলে, তার কথার পরে সে বলে যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে তাহলে সারা গাঁ যাত্রা যাবে না কেন? অর্থাৎ পোটরাজের নয় শরীর খারাপ, পোটরাজ আছে বিছানায় শুয়ে, ঠিক আছে, কিন্তু সারা গাঁ, প্রত্যেক সারা গাঁয়ের লোক যদি যায় তো অসুবিধা কোথায়? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, কারণ সে হচ্ছে দেবীর পোটরাজ, দেবীর সেবায়েত, হ্যাঁ। তো মানে প্রধান যে, মানে তাকে ছাড়া তো হবে না, তাকে ছাড়া তো যাত্রা হবে কি করে? বলছে তাকে ছাড়া তো যাত্রা করা অসম্ভব। তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। তখন দূরপথ বলছে হ্যাঁ, তা অবশ্য ঠিকই কথা বলছে, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না, তো কি করে যাবে?
তারপর বলছে, দূর্পদ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলাই লাগলো। অর্থাৎ মানে গাঁও বুড়ো বলতে কাদের বোঝানো হচ্ছে? গাঁও বুড়ো বলতে মানে গ্রামবাসী, গ্রামের বুড়োদের কথা বলা হচ্ছে। তারা কি করছে না, নিজেদের মধ্যে সলাই লাগলো। সলাই লাগা মানে নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে এই কথাটা বলার পর তারা যারা যতজন ছিল সেখানে উপস্থিত তারা কি করছেন যে না, নিজেদের মধ্যে একটা সলাই পরামর্শ অর্থাৎ পরামর্শ করছেন। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো। কথাটা কি? আরে তোর বড় ছেলে তো বাড়িতে আছে না? তখন মোড়লের মনে পড়ে যায় যে আমাদের যে পোর্টরাজ বা দূর্পথের যে ছেলে রয়েছে সেই ছেলেটার কথা মনে পড়ে যায়। তো সেখানে আমি একটা কথা বলে দিই, এদের হচ্ছে যে পোর্টরাজ হয় মানে এটা হচ্ছে বংশ পরম্পরায় জিনিসটা ঘটে। মানে মানে যে পোর্টরাজ হয় তার ছেলে পোর্টরাজ হবে, তার পরবর্তীকালে মানে তার ছেলে পোর্টরাজ হবে, বংশ পরম্পরায় এটা হয়। তো সেজন্যই বলছে ও হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, আছে, বলছে ও হাই স্কুলে পড়ছে। কোথায় পড়ছে? মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলছি, প্রত্যেকটা লাইনই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কিন্তু এইগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখবে অন্তত। কোথায় পড়ছে না, হাই স্কুলে পড়ছে। ওর কথাই বলছি। কার কথাই বলছি? অর্থাৎ ওই ছেলেটার কথা। আমরা পরবর্তীকালে তার নাম পেয়ে যাব, তাও আমি আগে নাম বলে দিয়েছি আনন্দ। আমি ক্যারেক্টার যখন বলেছিলাম চরিত্র কিন্তু আমি সবার প্রথমে সব নামগুলো বলে দিয়েছিলাম। বাড়িতেই বসে আছে। বলছে ও আছে তো, যার কথা বলছো ও আছে, বাড়িতেই আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে ক্ষতি কি? তখন মানে কথাটা হয়তো যতটা সম্ভব মোড়ল বলছেন যে ওর জায়গাটাই ওর বাবার জায়গায়, ঠিক আছে, ওর বাবার যাত্রা করার জায়গায় ওর বাবার পরিবর্তে ও করুক, ক্ষতি কি? বলছে অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোর্টরাজ বলা যায়? তখন বলছে না, অতটুকু বাচ্চা কিভাবে পোর্টরাজ হবে? ওকে এখন থাকতে কি পোর্টরাজ বলা যাবে? পোর্টরাজ যদি নাও হয় এখন ওকে পোর্টরাজ বলে ধরতে হবে। বলছে পোর্টরাজ যদি এখন না হয় কিন্তু এখন ওকে পোর্টরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তো তোর বাড়িতে একজন পোর্টরাজ থাকতেই হবে। বলছে ওর বাবা না থাকলে তো একজন তো তোর বাড়িতে অর্থাৎ দূর্পথের বাড়িতে তো একজন পোর্টরাজ থাকতেই হবে। তা তো হবেই। তখন দূর্পথ বলছে সে তো ঠিক, মানে সেটা তো হবেই, কিন্তু শুধু মানে বাক্যিতে কি পোর্টরাজ হয়? অর্থাৎ বাক্যের দ্বারা, কথার দ্বারা কি শুধু পোর্টরাজ হওয়া যায়? তার জন্য দরকার যাত্রা করা, তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। তাহলে কি করা দরকার? পোর্টরাজ হতে গেলে, যদি তোমাদের পরীক্ষার খাতায় এরকম কোশ্চেন আসে যে পোর্টরাজ হতে গেলে কি করা দরকার, পোর্টরাজ হতে গেলে 1 নম্বর হচ্ছে যাত্রা করা দরকার, আর তারপরে কি করতে হবে? দেবীর কাছে না মান্যত করতে হবে, কিছু একটা মান্যত করতে হবে, না হলে হবে না। এটাই হয়তো শর্ত হতে পারে, না হলে এমনি পোর্টরাজ হওয়া যায় না। করুক না, কি এসে যায়? বলছে তো যাত্রা করুক, মানে মানত করুক, কি এসে যায়? তাছাড়া গাঁয়ের জন্য একজন তো পোর্টরাজ দরকার। বলছে তাছাড়া গাঁয়ের জন্য তো মানে সারা গাঁয়ের জন্য একজনের পোর্টরাজ তো দরকারই। দূর্পথের বড় ছেলে আনন্দ, দেখো আমি এর আগে যেহেতু তোমাদের নাম বলে দিয়েছিলাম, তারপরেও এখন দেখো এখন আমরা এসে নামটা পেলাম আনন্দ। তাহলে দূর্পথের ছেলের নাম কি ছিল? আনন্দ। না, আনন্দ সব কথা শুনতে পেল। সে যতই শুনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। তো সেই ছেলেটা, সে মানে এই যে পরামর্শ হয়, কথাবার্তা চলছিল, তো সেই সব কথা সব শুনে সে মানে ঘেমে যায়। তার মানে নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুকের ওঠা পড়া অর্থাৎ হৃৎপিণ্ড, ঠিক আছে, সেটা বেড়ে যায়, যেটা আমরা হার্টবিট বলি, হার্টবিট বেড়ে যায়। কারণ কি? সে এটা ভেবেই যে বাকিটা জীবন সে দেবীকে পিঠে করে নিয়ে বেড়াতে হবে। কারণ আমরা দেখেছি সে এখন স্কুলে পড়ছে,
ইংরেজি নিয়ে পড়ছে স্কুলে, তার যথেষ্ট মানে জ্ঞান রয়েছে এবং সে কুসংস্কার মানে মুক্ত, কুসংস্কারে বিশ্বাসী নয়, কারণ সেজন্যই সে চায় না যে সারাটা জীবন সে দেবীকে পিঠে করে নিয়ে বয়ে বেড়াতে হবে। তারপর দেবীকে গাঁয়ের সীমানায় রেখে আসলে মানে দেবীর কোপ থেকে, অর্থাৎ দেবীর যে রাগান্বিত হয়ে গেছে তার ক্রোধ থেকে বাঁচা যাবে, এই সব জিনিস হয়তো আনন্দ সে বিশ্বাস করে না, কারণ সে একজন শিক্ষিত। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাঁটায় মায়ের কোপে পড়বে। অর্থাৎ মানে মোড়লদের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন বলছে সব জানতার মানে কি? সব জানতার মানে হচ্ছে সর্বজ্ঞ, সকল বিষয়ে জানে এমন, ঠিক আছে। সে বলে যে যদি ও রাজি না হয় তাহলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়ে যাবে। হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবন তোকে পোটরাজ হয়েই থাকতে হবে। তো হয়তো এই নীতিটা ওদের এমন, তো আমিও নীতিটা সম্পর্কে ততটা জানি না, তো যাদের নীতি তারাই জানে। এখানে তো সেই নীতিটা সম্পর্কে বিষয়বস্তু দেওয়া নেই, তো এখান থেকে যতটা পড়ে বোঝা যাচ্ছে সেটাই হলো যে হয়তো পোটরাজ হতে গেলে যাত্রা করতে হবে, কিছু মানত করতে হবে, এবং কেউ যদি একবার পোটরাজ হয়ে যায়, কেউ যদি একবার দেবীকে মানে পিঠে করে নিয়ে বয়ে, কেউ যদি একবার পোটরাজ হয়ে যায় তাকে সারাটা জীবন পোটরাজ হয়েই থাকতে হবে, সেখান থেকে আর বেরোতে পারবে না। হ্যাঁ, সে তো খারাপ কি, ভালোই তো। বলছে হ্যাঁ, এটা তো কোনো খারাপ কিছু নয়, মায়ের পোটরাজ হবে, মায়ের সেবা করবে, হ্যাঁ দেবীর সেবায়ত হবে, এটা খারাপ কি? এটা তো ভালো কথাই। বলছে তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে। দেখো, এর আগে আমি টার্মটা বলে দিয়েছিলাম যে ছেলে আমার কোথায়, ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে। এখান থেকে এমসিকিউ আসছে, সব লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি। তো পোটরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে? ওর কেমন লাগে তা ভাবতে হবে। বলছে তুমি যদি বলো সেটা তো হবে না, ওর ভালো লাগে কি খারাপ লাগে, ওর কেমন লাগে জিনিসটা তো আমাদের জানতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে? তখন এবার বলছে হ্যাঁ, শুধু তোর ছেলের কথাই ভাবছিস, কিন্তু আমাদের গাঁয়ের কি হবে? গোটা গা যে মায়ের কোপে পড়ে যাচ্ছে, সেখান থেকে না আমরা কীভাবে উদ্ধার হব? দুইজনের কথাই ভাবতে হবে। তখন কি বলছে যে হ্যাঁ না, দুইজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ঠিক আছে। একরোখা মানে কর্কশভাবে মানে হচ্ছে রুক্ষভাবে, ঠিক আছে। মানে একটা লোক হয় আমরা দেখেছি মানে রুক্ষ মেজাজি, সেই একরোখা রুক্ষ মেজাজি একটা লোক হঠাৎ বলে ওঠে, ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না? হ্যাঁ না না, গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। বলছে ওকে পোটরাজ করবি, হ্যাঁ কি না সেটা বলে দে, গাঁয়ের ধারে কিন্তু আমাদের মিছিলটা নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো। যখন এরকম ধমকানি দিচ্ছে, এরকম তিরস্কার করছে, তো কি করলো? রাগে কাঁপতে শুরু করলো। লাফিয়ে উঠে সে হাত মুঠো করে, ঠিক আছে, লাফিয়ে ওঠে এবং হাতটা মুঠো করে। রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে, ঠিক আছে, রাগের মাথায় তার চোখগুলো ঠেলে বেরিয়ে আসছে। দূর্পাত ঠিক সেই সময় জবাব দিল, এরকম কথায় কি মায়ের এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? যে এমনভাবে তোমরা যদি একজনকে পোটরাজ বানাও, হ্যাঁ মানে এতটা করে যদি করছো, একজনকে একজনের উপর চাপ দিয়ে যদি করা হয়, সে করতে চায় না, এরকমভাবে করলে কি মায়ের রাগটা পড়বে? মায়ের রাগ কি কমবে বা যাবে? মোড়ল দুর্পাতকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। তাহলে বলছে, মোড়ল বলছে যে কথা ঘোরাস না, যেটা কথা হচ্ছে সে কাজের কথায় ফিরে আয়, ভবিষ্যতের কথাটা ভাববি, ভেবে হ্যাঁ কি না সেটা বলবি। বলে তারা ভয় দেখিয়ে তারা কি করে? তারা চলে যায়। দুর্পদ বোঝে না কি করবে। দুর্পদ সে বুঝতে পারছে না সে কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে, দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। তো দুর্পদ কি করবে সে বুঝতে পারছে না।
কি সে কপাল চাপড়াতে থাকে এবং দামা মানে মেঝেতে গিয়ে পড়ে এবং দামা শূন্য দৃষ্টিতে, অর্থাৎ শূন্য মানে কি, মানে ভাবহীনভাবে সে তার বউয়ের দিকে মানে অর্থাৎ দূরপথের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আনন্দ সেই সময় কি করে, দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে চলে যায়। দূরপাত ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন। দূরপাতের মনে প্রশ্ন জাগে যে ছেলেটা কেন হঠাৎ দৌড়ে চলে গেল। ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়, দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, অর্থাৎ সে মারিয়ায়ের থানের দিকে যাচ্ছে। অর্থাৎ থান মানে কি, দেবদেবীদের বিচরণ স্থানকেই থান বলা হচ্ছে। হ্যাঁ, সে মারিয়ায়ের থানের দিকে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে আনন্দ আনন্দ, মানে তার মা তাকে চেঁচিয়ে ডেকেছে আনন্দ আনন্দ বলে, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়, কোনো সাড়া দেয় না। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো এক ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে, সূর্য ওঠে, সে চুপচাপ নদীতে, কাছের নদীতে চান করতে যায়। এখানেও মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয় যে কোন নদীতে, না কাছের একটা নদীতে সূর্য যখন ওঠে কাছের একটা নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। কোথায় বসে, না বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শুনেছে, মন দিয়ে শোনে। তাহলে বাড়িতে যারা তখন ছিল তাদের কথা সে মন দিয়ে শুনছো। মা নিজেই গাঁয়ের ধারে গিয়ে বসে আছেন, অর্থাৎ মা অর্থাৎ দেবী মারিয়াই নাকি নিজে গাঁয়ের ধারে গিয়ে বসে আছে, অর্থাৎ এরা তো এখন মিছিল করেনি, তো এখান থেকে দেখা বোঝা যাচ্ছে যে মা গাঁয়ের ধারে চলে গেছে। হ্যাঁ ভগবান, গেলেন কি করে? বলছে হায় ভগবান, কীভাবে গেলেন? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। বলছে এ কথা বলছিস কেন? কারণ সে তো আজ এখানে কাল এখানে এমনই করবে, বিশ্ব সংসার তো ওনারই হাতে, অর্থাৎ সমগ্র জগৎ তো ওনারই হাতে। তো এটা তো ওনার কাছে সম্ভব, অসম্ভবের কি আছে? ঠিক কথা। দেবীর লীলা, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে দেবীর লীলা, কী লীলা, দেবীর লীলা বোঝাই যাচ্ছে না। দেবী কী করতে চাইছে, কী বলতে চাইছে, এগুলো বোঝাই যায় না, পেত্তয় যায় না। হ্যাঁ, পেত্তয় মানে কি, জানা বা অনুমান করা যায় না, অর্থাৎ অনুমান করা যায় না। দেবীর লীলাটা অনুমান করা যায় না, যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে, ঠিক আছে, দেখে মনে হলো মা খুশি আছে, খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলি সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, আর রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। এখানটায় অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এখানটাতেও তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। কি পরে আছেন, না নতুন একটা সবুজ শাড়ি পরে আছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, আর রূপোর চক্ষু সামনে বেরিয়ে আছে। এবার বলছে তাই কি খালি সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে, অর্থাৎ সারা গাঁ সেখানে চলে গেছে। দূরপাত মাঝে এসে পড়ে, সত্যি নাকি, তা এখনও সন্দেহ যায়নি? তো বলছে এখনও তোর কি সন্দেহ যায়নি? সত্যি তো বটেই, মা নিজে গাঁয়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজেই ঠিক করে নিয়েছেন, অর্থাৎ নিজেই বেছে নিয়েছেন। গাঁয়ের লোকের বিশ্বের দেবীর চক্কর এবার কেটে যাবে, ঠিক আছে, মানে বিশেষ যে দেবীর চক্কর ছিল, বিশেষ দেবীর চক্কর এখন কেটে যাবে। ঠিক এতে বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোর্টরাজ বটে। সবাই বলছে হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে যে দামাকে দেবী অর্থাৎ দেবী মারিয়াই কীভাবে দেখেন, অর্থাৎ কোন চোখে, অর্থাৎ তিনি খুব যতটা ভালোবাসেন, এটাই তার পরিচয় পাওয়া যাচ্ছে। বলছো তাই? দূরপাতের আর খুশি ধরে না তখন। এবার দূরপাত খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরে মা গাঁয়ের ধারে গেছেন, অর্থাৎ সবাই বলছেন লোকেরা যে দামার ভক্তির জোরেই কিন্তু মা গাঁয়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান, অর্থাৎ পুণ্যবান মানে কি, ধার্মিক। দামা বড় ধার্মিক। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল। তাহলে দামা যে এতক্ষণ সে শুয়েছিল সে কথাগুলো শুনতে পায়। দেহে যেন তার বল ফিরে পেল, দেহে মানে তার যেন একটা শক্তি ফিরে পেল। উঠে বসে জল চাইল, সে খুব তেষ্টা পেয়েছে, এভাবে জল চাইল। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো, বেশ ভালো বোধ করতে লাগলো। এখানেও পরীক্ষার খাতায় আসে মাঝে মাঝে যে উঠে কি চেয়েছিল, প্রথমে উঠে জল চেয়েছিল, কেমনভাবে চেয়েছিল, না খুব তেষ্টা পেয়েছে এমনভাবে। তারপর একটু কি খেয়েছিল, না গরম ভাতের পায়েস খেয়েছিল, বেশ ভালো বোধ করতে লাগলো।
তাকে উঠে বসতে দেখে দূর্পা একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার, অর্থাৎ তার স্বামী যে এতটা ভালো হয়ে উঠছে তার কিন্তু এটা দেখে খুবই ভালো লাগছে। আকাশের দিকে স্পষ্ট ভক্তিতে ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে এবং হতে পারে কিন্তু সকাল সাঁঝ দেবীর ছায়ায় বাস, হতে পারে সে সকাল সাঁঝ দেবীর ছায়া বাস করে বলে এমনটা ঘটেছে, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি, সে তো বটেই। সবাই থালায় নারকেল আর নিবোধ নিয়ে গাঁয়ের ধারে চলেছে। যে কোন জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে, যে কোনো জায়গা থেকে নাকি এখন পুজোর আওয়াজ শুনতে পাবে। এই টার্মটাও মনে রাখবে যে কি নিয়ে গেছে, নারকেল আর নিবোধ, এই দুটো জিনিস নিয়ে গেছে। সবাই খুশি, সবাই খুশি আছে। ইতিমধ্যে মিছিলটা বেরিয়েছে, ইতিমধ্যে মিছিল দামা পোর্টরাজের বাড়ির সামনে পৌঁছেছে। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। মনে রাখবে টার্মগুলো। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে, পুজো সারা হয়ে গেছে, সেরে মিছিল ফিরছে। ভক্তরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়াই কি জয়। তাহলে ভক্তরা তখন কি করছে না, চেঁচিয়ে বলছে মারিয়াই কি জয়। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। আবারও এর আওয়াজটা শুনে দামা আরও কিছুটা শক্তি পায়। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। তার কি মনে হচ্ছে যে শরীরে আবার রক্ত চলাচল শুরু হচ্ছে। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে এবং দরজার কাঠে সে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে, পুরো মিছিলটা এখন তার অর্থাৎ দামা বা পোর্টরাজের বাড়ির সামনে চলে এসছে। নারী পুরুষের কণ্ঠের থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, মারিয়াই কি জয়, দামা পোর্টরাজ কি জয়। তাহলে কি শোনা যাচ্ছে যে মারিয়াই কি জয় এবং দামা পোর্টরাজ কি জয়। সে চিৎকারে দামার মুখে আলো হয়ে ওঠে এবং তারপরে মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। কোন ফুলের মালা পরিয়ে দিয়েছিল না, হলুদ ফুলের মালা পরিয়ে দিয়েছিল। মনে রাখবে টার্মগুলো, সবটাই মনে রাখবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোর্টরাজ কি জয়। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। আনন্দ কোথায় ছিল না, দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করছে। এখন সে অন্যমনস্ক একটু ছিল, অন্যমনস্কভাবে সে মিছিলটাকে দেখছে। তার মুখ শক্ত হয়ে যায় এবং মিছিল গায়ের দিকে এগোয়, দামা ঘরে ঢুকে আসে। মিছিলটা তারপর যখন আস্তে আস্তে চলে যায়, তারপর দামা ঘরে প্রবেশ করে। দূর্পাত বাইরেই দাঁড়িয়ে থাকে, তার বউটা তখন কিন্তু বাইরেই ছিল। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে, অর্থাৎ খুশিতে আত্মহারা হয়েছে। সে খুবই খুশি আছে, কারণ তার স্বামী এখন সে পুরো সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে এবং দেবীর কোপ থেকে বেঁচে গেছে। আনন্দ মায়ের কাছে এসে ফিস ফিস করে বলে, মা, মারিয়াইকে গায়ের ধারে রেখে এসেছি, আমি মারিয়াইকে গায়ের ধারে গিয়ে রেখে এসেছি। চমকে ওঠে দূর্পদ। তো দূর্পদ কী শোনে, এই কথাটা শুনে হঠাৎই চমকে ওঠে, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, আতঙ্ক মানে কি, উদ্বেগ, অনিশ্চয়তা নিয়ে সে জিজ্ঞাসা করছে, সত্যি করেছিস নাকি বাবা? জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? বলছে, মিছিলটাকে তো গায়ের ধারে নিতেই হবে, সেই জন্যই আমি এরকমটা করেছি। আনন্দের কথা শুনে দূর্পাতের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, হ্যাঁ, কাউকে কিন্তু কোনো কিছু বলিস না, কাউকে কখনো বলিস না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই কথা বলে তাকে কি করে, আবার তাকে জড়িয়ে ধরে। এবার হাসে আনন্দ। হ্যাঁ, এবার অনুবাদ করেছেন সুনন্দ্র চক্রবর্তী, এটা আমি আগেও বলেছিলাম। তো যদি তোমরা এর আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই এর আগের ক্লাসটা দেখবে। এবং আমরা একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। তোমাদের একটি মাত্র আন্তর্জাতিক কবিতা রয়েছে, সেই কবিতাটা শেষ করতে পারলে তোমাদের সাহিত্য 3rd সেমিস্টারের আপাতভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আজ ক্লাসটা এই পর্যন্তই, দেখাবে পরের ক্লাসে।